আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া কৃষির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা দেখেন, এখানে আমার জমিতে নিচে অনেক জৈব সার ব্যবহার করা হয়েছে। আসলে জৈব সারকে মাটির প্রাণ বলা হয়। রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের যে জমিগুলো আছে, ফসলি জমি, এই জমিগুলো একদম নষ্ট হয়ে গেছে। মাটির উৎপাদন ক্ষমতা কমে গেছে, যে কারণে ফসলের মধ্যে বিভিন্ন রোগবালাই দেখা দেয়। আর জৈব সার যদি ব্যবহার করি, মাটিও ঠিক থাকে এবং ফসলের গুণগত মানও ভালো হয়, স্বাদ বেশি বাড়ে এবং নিরাপদ একটি সবজি পাওয়া যায়। তো দেখেন, আমার এই জমিতে প্রথম অবস্থায় প্রায় প্রথমে দিচ্ছি 170 বস্তা এই গোবর, শুকনা গোবর ছিল না আসলে। যখন গোবর টাল দেওয়া হয় তখন গোবর টালের সাইডে কিছু শুকনা গোবর থাকে, আর মাঝখানের গোবরগুলো যত পুরনোই হোক না কেন, এগুলো ভিজা এবং কাঁচা গোবরের মতো হয়ে থাকে। তো সেই অবস্থায় কি করার সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখেন, ওই কর্নারে কিছু বস্তা আছে, এই যে দেখেন কিছু বস্তা গোবর আমি বস্তা বেঁধে রেখে দিয়েছি, বস্তা বন্দি করে। তো এগুলা কি হবে, আলাদা আলাদা বস্তা করে রাখা, তো এগুলো একদম এরকম ঝরঝরা হয়ে যাবে, ঠিক আছে, এমন ঝরঝরা গোবর হয়ে যাবে, তখন সরাসরি জমিতে ব্যবহার করা যাবে। কিন্তু আপনাদের ওই কাঁচা গোবরটা কখনোই জমিতে ব্যবহার করবেন না, তাহলে আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আপনার জমিটা কিন্তু নষ্ট হতে পারে, যেটা আমার আগে একবার লাউর জমিতে হয়েছিল। এই জমিতে দেওয়ার পরে এই গাছের গোড়াগুলা সবগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা পদ্ধতি হচ্ছে, ওই যে দেখেন গোবরটা আল দেওয়া আছে, এক জায়গায় এসে মজুত করবেন, তারপর গোবরটা শুকিয়ে নেবেন, সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পরে যেভাবে আমি এখানে দিছি, এই যে দেখেন গোবরটা শুকাইছি, শুকানোর পরে এই যে জায়গা জায়গা টাল দিয়ে রাখছি, রাখার পরে একবার সেচ দিছি, সেচ দেওয়ার পরে এই যে গোবরটা পানি খেয়ে এই যে দেখেন একবারে শুকিয়ে গেছে, এই যে একদম সার হয়ে গেছে। এটাতে কোনো রকম গন্ধ নাই, একদম জৈব সার হয়ে গেছে। এটা কিন্তু ভালো কাজ করবে, ঠিক আছে। আর এখন আর একটু বৃষ্টি হয়েছে, যে কারণে গোবরটা আরও নরম হয়ে গেছে। তো এই গোবরটা ব্যবহার করলে আপনাদের ফসল, গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে এবং একই তালে গাছ বাড়বে, কখনো লাল হবে না, ঠিক আছে, আস্তে আস্তে জোর ধরবে এবং এই গাছটা দীর্ঘমেয়াদী হবে। আর আপনারা এই যারা কৃষি কাজ করেন, যথাসাধ্য চেষ্টা করবেন মালচিং ব্যবহার করতে। যদি মালচিং না ব্যবহার করেন আমার মতো, তাহলে এই যে দেখেন এই ঘাসগুলো নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিতেছি। তো এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, নাইলে কিন্তু আপনাদের জমি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আর মালচিং পেপারের উপকারিতা আছে, আবার মালচিং ছাড়াও উপকার আছে। যেমন মালচিং পেপার দিলে আপনাদের গাছটা ভালো থাকে, তারপর লেবারটা কম লাগে। কিন্তু মালচিং ছাড়া যদি করেন, মালচিং পেপারের চেয়েও যদি খাটতে পারেন, সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, মালচিং ছাড়াও মালচিংয়ের চেয়ে ভালো উৎপাদন করা যায়, যেটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি এটাতে করে দেখাবো ইনশাল্লাহ। এই যে বারবার সার দেওয়া, তারপর এই জৈব সারগুলো দেওয়া, এগুলো কিন্তু মালচিং থাকলে সম্ভব হতো না, যেটা এভাবে সম্ভব হইতেছে। তারপর আমি দুইবার এই চিচিঙ্গা গাছের সাথে দুইবার ধনিয়া পাতা ফালাইছি, ধনিয়া পাতা বিক্রি করছি, এখানে কিন্তু আলাদা একটা লাভ আসছে, ঠিক আছে। আরেকটি কথা, যারা কৃষিকাজে আসতে চান, আসলে লাভটা না দেখে কষ্টটা দেখবেন, ঠিক আছে। নিজে কষ্ট করতে পারলে তারপর কৃষিতে আসবেন, নয়তো আসেন না, ঠিক আছে। এখানে লাভও আছে, লসও আছে, সব ব্যবসাতে লাভ লস আছে। তো কৃষিতে যে আহামরি লাভ তাও না, আবার আহামরি লাভের চেয়ে কিছু অংশে কমও না, ঠিক আছে। লাভ বুঝে শুনে চাষ করতে হলে লাভের সীমা নেই, আবার না বুঝে যদি চাষ করেন তার লসেরও সীমা নেই। এমনভাবে চাষ করতে হবে যেন আপনার প্রোডাক্টটা বাজারে টান টান হয়ে বিক্রি হয়। আপনি যত টাকায় বিক্রি করেন, যে কোনো একটা সবজি যদি 10 টাকাও বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার এই যে খরচটা উঠে যাবে,
লাভ না হোক খরচটা উঠে দেবে। যদি বাজারে বিক্রি না করতে পারেন তাহলে তো আপনার সম্পূর্ণ লস। ঠিক আছে, তাই এখন বর্তমানে বাজারে কীরকম চাহিদা চলতেছে, 2 মাস পর কী এমন হবে বা তারপর কেমন হবে, সব কিছু চিন্তা করে তারপর চাষাবাদটা করবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। ঠিক আছে, আর সিজন বুঝে বুঝে চাষ করবেন ইনশাল্লাহ। আমার এই প্রজেক্টটা, এই চারাগুলা অনেক আগের, ধনিয়া পাতা ফালানোর কারণে সঠিক পরিচর্যাটা করতে পারি নাই। তো এখনও কিন্তু মোটামুটি ভালো একটা রেট আছে বাজারে। যেমন গতকালকে বাজারে 60 টাকা থেকে 70 টাকা কেজি চিচিঙ্গা। এটা কিন্তু হাই রেট, হাই রেট বলতে হাই রেট। এখানে পাইকারি পাইকারি যেই মালগুলো আসে এগুলা দাম ধরা হয়েছে আপনার 45 টাকা 46 টাকা। খুচরা বিক্রি হয়েছে 60 টাকা 70 টাকা, যে যেমন বিক্রি করতে পারছে। কিন্তু এখানে দেখেন, আমি একটা জিনিস দেখাই, আমিও কালকে কিনছি চিচিঙ্গা। আমি কিন্তু আমার মাল আমি বিক্রি করি, তো পয়সা কাছে আমিও কিনছি 12 কেজি। তো ওইখানে চিচিঙ্গাগুলো কেমন ছিল, এই যে চিচিঙ্গাটা, এটা দেখে কত সুন্দর সাইজ, গোল আকৃতি, কিন্তু ওইখানের চিচিঙ্গাটা আপনার একদম চ্যাপটা হয়ে গেছে, মানে বস্তাবন্দি করে আনছে। ধরেন কৃষক আড়তে আনছে, আড়ত থেকে আরেক পাইকারে খুচরা বাজার আনছে, খুচরা পাইকার থেকে আমরা কিনছি, কিনা তারপরে বিক্রি করছি। তো এখানে কই হাত বদলাইছে। তো চিচিঙ্গার অবস্থা নাজেহাল অবস্থা। ওই চিচিঙ্গাটা যদি 70 টাকা বিক্রি করা যায়, 60 টাকা বিক্রি করা যায়, তাহলে এই যে নগদে পারা, এখান থেকে 10 টাকা পারা আমাদের বাজার, এখান থেকে আমি আপার নিচে দেখে ওই যে দেখা যায়, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমাদের খুচরা বাজার। তো ওইখানে যদি নিয়ে যাই তাহলে এই চিচিঙ্গাটা অনায়াসে 80 টাকা বিক্রি হবে। 80 টাকা না হোক 70 টাকা তো এক টানে চলে যাবে, যতগুলাই হোক। ঠিক আছে, তো এটাই। আর আপনারা যারা চাষাবাদ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন নিজের সবজিটা নিচে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু ডাবল লাভ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও আর বড় করব না। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর আপনাদের এই ভিডিও সম্পর্কে বা কৃষি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই প্রশ্ন করতে পারবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবিনয় অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।